JEPBN 2025 অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যাডমিশনের জন্য কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে গেছে। তো এই কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে চলবে বা কবে কি করতে হবে সেটা নিয়ে আমি আমার গ্রুপে বলেছি। তো এখান থেকে আমি একবার টাইম টেবিলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইনফরমেশন বোর্ডের প্রকাশিত হয়েছে। তোমাদের যে রেজাল্ট দিয়েছে সেটা 12 তারিখে দিয়েছে। 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সেলিংয়ের জন্য। কাউন্সেলিংয়ের জন্য পেমেন্ট করতে হবে, আর হচ্ছে চয়েস ফিলিং করতে হবে এই দিনের মধ্যে। চয়েস লকিংটা করতে হবে 17 তারিখের মধ্যে। যদি চয়েস লক না করো তাহলে যেরকম ছিল সেরকমই থেকে যাবে। এরপর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেবে 19 তারিখে। ফার্স্ট রাউন্ডের সিটটাকে অ্যাকসেপ্ট করে অ্যাডমিশন হতে হবে 19, 20, 21, 22 4 দিনের মধ্যে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দেবে 24 তারিখে। 24 তারিখেরটার অ্যাডমিশন হবে 24, 25, 26, 27 এই 4 দিনের মধ্যে। তারপর সম্ভবত 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো বাকি ডিটেলসগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এখান থেকে সিট ম্যাট্রিক্সটা দেখে নেব। সিট ম্যাট্রিক্সটা দেখে নিচ্ছি কোন কলেজে কটা সিট আছে। এই ভিডিওটা অনেকটা লেন্দি হবে, যার দরকার আছে দেখবে, যার দরকার আছে দেখবে না। কাউন্সেলিং নিয়ে যত ডাউট আছে সবকিছু এর মধ্যে সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হবে। আচ্ছা, দেখো ইনস্টিটিউট টাইপ, আমি এখানে প্রথমে গভর্নমেন্টগুলো দেখে নিচ্ছি টোটাল কতগুলো সিট আছে। আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো স্টেট গভর্নমেন্টের বাঁকুড়াতে আছে টোটাল 60টা সিট। এগুলো কাস্ট ওয়াইজ ভাগ করা আছে, দেখে নিতে পারবে তোমরা। কলকাতা মেডিকেল কলেজ 60টা সিট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 60টা, আরজিকর 60টা, আইডিবিজি বেলেঘাটা আইডি 60টা, বর্ধমান মেডিকেল কলেজ 60টা, এনআরএস 60টা, কালিম্পং হচ্ছে হচ্ছে 25টা, কালিম্পং হচ্ছে 25টা, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 60টা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এটা হচ্ছে এসএসকেএম, ঠিক আছে, পিজি যেটা, সেটা 60টা। টোটাল 565টা গভর্নমেন্ট সিট আছে। আর প্রাইভেটগুলো যদি দেখি, প্রাইভেট যদি দেখতে চাই তাহলে প্রাইভেট হচ্ছে 545টা মতো সিট আছে। প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রাইভেট যে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশনের আগে তোমরা একটু ভালো করে যাচাই করে নেবে। সেই জায়গাতে যারা পড়ছে বা যারা পড়েছে অলরেডি তাদের কাছ থেকে জেনে নেবে কেমন কি ব্যাপার। ঠিক আছে, সব রিলেটেড, ফিজ রিলেটেড, অ্যাফিলিয়েশন রিলেটেড বা যে কোনো রিলেটেড আগে জানবে, তারপরই চয়েস ফিলিং করবে। দরকার হলে সেই সব কলেজে যারা পড়ছে তাদের কোনোভাবে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তাহলে তারা বলতে পারবে সেটার ভালো দিক কি খারাপ দিক কি। প্রাইভেট কলেজ সম্পর্কে আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার ধারণা নেই। অ্যাপেলোতে টোটাল সিট হচ্ছে 20টা। ঠিক আছে, আর এন টাইগরে হচ্ছে টোটাল সিট 40টা, টেকনো ইন্ডিয়াতে 40টা, গীতারামে হচ্ছে 50টা, আইআইএনআর কল্যাণীতে হচ্ছে 60টা, জিয়াগঞ্জ কলেজ অফ নার্সিং হচ্ছে 30টা, মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতাতে হচ্ছে 25টা, মুক্তাধারা নার্সিং ইনস্টিটিউট এটা নতুন অ্যাড হয়েছে এই বছর, ঠিক আছে, 60টা। কিন্তু এখানে নিচটা একবার দেখবে, আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। ঠিক আছে, প্রিয়ঙ্কদা বিড়লা 50টা, সঞ্জীবন কলেজ অফ নার্সিং আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, এটা আগের বছর অ্যাড হয়েছে কিন্তু এখনো আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং এখানে লেখা আছে 20টা। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এসএনইউ হচ্ছে 60টা, শোভা রানী মানে হচ্ছে কেবিসি মেডিকেল কলেজ হচ্ছে 30টা, স্বাধীন নার্সিং ইনস্টিটিউট এটাও হচ্ছে নতুন এই বছর। ঠিক আছে, টোটাল 60টা সিট আছে, এটারও আইএনসি পেন্ডিং আছে। আইএনসি পেন্ডিং 3টে আছে, সঞ্জীবন, মুক্তাধারা, স্বাধীন, যার মধ্যে 2টো হচ্ছে নতুন আর একটা হচ্ছে আগের বছর অ্যাড হয়েছে। এগুলো নিয়ে একটু ডিটেলসে জেনে নেবে। ওকে, তো চলো দেখছি নেক্সট পার্ট। দেখো এটা হচ্ছে কাউন্সিলিং এর নোটিশটা, এখান থেকে আমি মেন পয়েন্টগুলো তোমাদের তুলে ধরবো যেগুলো দরকারি। এটা প্রকাশিত হয়েছে 13 তারিখে। ঠিক আছে, এখানে কিছু বেসিক রুলস আছে, যেমন হচ্ছে এটা সেন্ট্রালাইজড প্রসেস হয় পুরোটাই। ঠিক আছে, আর সিট ম্যাট্রিক্স ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, যেটা দেখালাম তোমাদেরকে। জিএমআর এর বেসিসে এখানে সিলেকশনটা হবে। জিএমআর যাদের আছে তারাই রেজিস্ট্রেশন করতে, মানে যারা পরীক্ষা দিচ্ছে র্যাঙ্ক কার্ড আছে তাদের সবারই জিএমআর আছে। এখানে 2টো রাউন্ড হবে, রাউন্ড 1 আর রাউন্ড 2। আর রেজিস্ট্রেশনটা শুধুমাত্র ফার্স্ট রাউন্ডেই করতে হবে। কেউ যদি বলে আমি শুধু সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করবো, হবে না, ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফিস হচ্ছে কাউন্সিলিং এর জন্য 500 টাকা লাগবে। ঠিক আছে, সবার জন্য। নেক্সট দেখবো, দেখো এখানে রেজিস্ট্রেশনের ফার্স্টে হচ্ছে রেজিস্ট্রেশন ফেজ। রেজিস্ট্রেশনের জায়গাতে তোমাদের কিছু ডিটেলস অটোমেটিক চলে আসবে লগ ইন করার পরই। ঠিক আছে, সেখানে বাবার নাম, মায়ের নামটা দিতে হচ্ছে দেখলাম। ঠিক আছে, এখানে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দেবে, যদি কোনো রকম রিফান্ডের কোনো প্রয়োজন থাকে সেখানে রিফান্ড করা হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার বা রোল নাম্বার এইসব দিয়ে লগ ইন করতে হবে। পাসিং স্ট্যাটাস দিতে হবে, ফুল মার্কস দিতে হবে, অবটেন মার্কস দিতে হবে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিতে হবে, টিআর এর জন্য অ্যাপ্লিকেবল কিনা সেটা দিতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতে হবে। ঠিক আছে, চয়েস ভ্যালিডেশন লেট মি
ডান বেসড অন ইনপুটস, যে সমস্ত চয়েসগুলো তোমরা দেবে সেটার উপরে ডিপেন্ড করবে। চয়েস ফিলিংটা এখানে দেওয়া আছে। ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স একাডেমিক স্কোর আর গিভেন, এখানে বলছে রেজিস্ট্রেশনের যে স্টেপগুলো অ্যাপ্লিকেশন ফর্মটা রেজিস্ট্রেশনের জন্য ফিল আপ করতে হয় সেটা ফিল আপ করার পরেই যখন পেমেন্ট করবে তারপরেই তোমরা হচ্ছে চয়েসগুলো দেখতে পারবে, মানে কোন কোন কলেজ তুমি পুট করবে সেটা দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। এবং চয়েস ফিলিংটা কিভাবে করবে সেটা আমি শেষে একদম ভালোভাবে বলেছি, ডিটেলসে বলবো, দেখতে থাকো। টাইম লাগবে, টাইম দিয়ে একবার দেখো, আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না, ঠিক আছে? কিভাবে সাজাবে সেটা আমি বলে দেবো, কার কিভাবে সাজানো দরকার। চয়েস লকিং, ক্যান্ডিডেটস মাস্ট চয়েস লক করতেই হবে উইদিন দ্য প্রি অ্যানাউন্সমেন্ট ডেট। ডেটটা কবে? 17 তারিখের মধ্যে হচ্ছে তোমাদেরকে চয়েসটা লক করতেই হবে। ইফ এ ক্যান্ডিডেট ফেলস অর ফরগেট টু চয়েস লক, দ্য প্রি অ্যানাউন্সমেন্ট ডেডলাইন ইজ লাস্ট সেভড উইল বি কনসিডার ফাইনাল। মানে তুমি যদি চয়েস লক করতে ভুলে যাও কেউ, কোনো অসুবিধা নেই, তুমি যেগুলো দিয়ে রেখেছো যদি একটা কলেজ দেওয়া আছে ওই একটাই চয়েস হয়ে যাবে, অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক লক হয়ে যাবে সেই শিডিউল ডেট টাইমের পরে, ঠিক আছে? আর হ্যাঁ, প্রত্যেকবার চয়েস যদি চেঞ্জ করো সেভ করতে অবশ্যই হবে, যদি সেভ না করো তাহলে আগেরটাই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? নেক্সট, রাউন্ড ওয়ানের পরে কি হবে? ফার্স্ট রাউন্ডের পরে কি হবে? যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যালটেড ইউআর সিটস অনলি ইফ এনি, দেখো কি করতে হবে সেটা বলেছি। ফার্স্ট রাউন্ডে বলছে যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি সিট, মানে ধরো এসসি এসটি ওবিসি যারা আছে তাদের যদি ভালো র্যাঙ্ক থাকে বা যাই থাকুক না তারা হচ্ছে ইউআর সিট, মানে যেগুলো ওপেন সিট আছে, জেনারেল সিট, সেগুলোতে বসতে পারে। জেনারেলে কোনো সিট হয় না, ইউআর আনরিজার্ভ, সবাই সেখানে ঢুকতে পারে যার র্যাঙ্ক ভালো আছে, ঠিক আছে? এটা বলেছে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যে ডেট আছে সেই ডেটে প্রকাশিত হবে। সেই ডেটে প্রকাশিত হওয়ার পরে প্রত্যেককে লগ ইন করে তার অ্যালটমেন্ট এসেছে কিনা দেখতে হবে। যদি এসে থাকে তাহলে সেই 1000 টাকা দিয়ে আবার সিট একসেপ্ট করতে হবে, ঠিক আছে? সিট একসেপ্ট করে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং অ্যালটমেন্ট লেটার নিয়ে পরে রিপোর্টিং এর জন্য সেই যে কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? যদি কেউ সিট একসেপ্ট না করে তাহলে তার মানে সিট একসেপ্ট করছে না, তার মানে হচ্ছে যে সে কলেজে ভর্তি হতে চায় না, তখন তার ওইটা ক্যান্সেল হয়ে যাবে এবং পরের রাউন্ডে তো আর নাম আসবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে যদি একসেপ্ট করে নাও তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে সেই কলেজে। সেখানে গিয়ে কি করতে হবে? সেখানে গিয়ে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং যে ডেট আছে সেই ডেটের মধ্যে তোমাকে যেতে হবে। সেখানে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টসটা ভেরিফিকেশন করাতে হবে, ঠিক আছে? অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। এরপর কত নাম্বার চয়েসে পেলে কি করবে না করবে সেটা আমি শেষে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো 4-5টা, ঠিক আছে? কি কি ডকুমেন্টস লাগবে দেখো, সমস্ত ক্যান্ডিডেটস এর এগুলো লাগবে। অল ক্যান্ডিডেটস মানে হচ্ছে এগুলো সবার জন্য লাগবে, যে হোক, ফ্রেশার্স হোক, গভর্নমেন্ট এমপ্লয় হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, সবার জন্য। কি লাগবে দেখো, কি লাগবে এখানে বলেছে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। এই যে সিট একসেপ্ট করা, 1000 টাকা দিয়ে সিট একসেপ্ট করার পরে যেটা বেরোবে সেটা। র্যাঙ্ক কার্ড যেটা অলরেডি এখন আছে ডাউনলোড করে নাও, যদি না ডাউনলোড করা আছে ডাউনলোড করে নাও। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে, বার্থ সার্টিফিকেট না থাকলেও ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিয়েও হবে। অল ক্যান্ডিডেটস মার্কশিট অফ অল সেমিস্টার কোয়ালিফাইং এক্সামিনেশন, এখানে হচ্ছে তোমাদেরকে জিএনএম এর হচ্ছে সমস্ত মার্কশিটগুলো এখানে দিতে হবে। নার্সিং এর সার্টিফিকেট অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট একটা হয় সেটা দিতে হবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি মানে WBNS সার্ভিসে আছে তাদের জন্য কি কি লাগবে এক্সট্রা? তাদের জন্য হচ্ছে টিআর লেটার অফ পারমিশন, এটা আশা করি সোমবারে প্রকাশিত হয়ে যাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথরিটির থেকে নিয়ে এই দুটো লাগবে। আচ্ছা, যারা হচ্ছে কোনো ক্যাটাগরি থেকে বিলং করে মানে এসসি এসটি ওবিসি রিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ইডব্লিউএস, তাদের কি লাগবে? তাদের হচ্ছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট। এগুলো হচ্ছে ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে 5, 7, 8, 9 নাম্বার পয়েন্টে। ক্যান্ডিডেটস হ্যাভিং ওবিসি সার্টিফিকেট এনসিএল ইস্যুড বিফোর এই 2009 এর আগে have to have them revalidation from the issuing authority with OBC A or OBC B category clearly mentioned। যারা হচ্ছে রিভ্যালিডেশন করায়নি তাদের কিন্তু হবে না, রিভ্যালিডেশন অবশ্যই লাগবে। এই যে কিছুদিন আগে যে ওবিসির জিনিসটা চললো সেটা রিভ্যালিডেশন করেছো কিনা একবার দেখে নাও, ঠিক আছে? এই তারিখের আগে যাদের হয়েছিল, ঠিক আছে? এনসিএল সার্টিফিকেট হ্যাজ টু বি ইস্যুড আফটার 1/4/2025, মানে 1/4/2025 পরে এনসিএল থাকলে তবেই হবে, তাছাড়া হবে না। নেক্সট হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একটা এখানে দেওয়া আছে
পিডব্লিউডি ক্যান্ডিডেটের এই এসএসকেএমে কিছু একটা ভেরিফিকেশন হয়েছিল, সেটা যারা আছে তারা জানে। আর অল ক্যান্ডিডেটসকে আর কি লাগবে, মাস্ট ক্যারি মোবাইল ফোন সেম নাম্বার রেজিস্টার্ড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন টু রিসিভ ওটিপি। ঠিক আছে, যখন তোমরা অ্যাডমিশন হবে তখন কিন্তু যে নাম্বার দিয়ে এখানে ওটিপি আসছে তোমার এখানে লগ ইন করার সময়, সেই সেম নাম্বার লাগবে, সেটাকেও নিয়ে যেতে হবে, সেই ফোনটাকেও, যারই ফোন হোক সেটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে এখানে কি হবে না হবে সেটা লেখা আছে, এই জিনিসটাকে আমি তোমাদের শেষে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাছাড়া এরকম ভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, রাউন্ড 2 তেও সেম, ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ড প্রকাশিত হবে, যে ডেট আছে সেই ডেটে, সেখানেও সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে, যদি ফার্স্ট রাউন্ডে অ্যালট হয় তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফিস সেকেন্ড রাউন্ডে লাগবে না, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, সেখানে অ্যাডমিশন হতে হবে। ঠিক আছে, এইগুলো আমি তোমাদেরকে শেষে বোঝাচ্ছি। ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে শেষে বোঝাচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝাবো এগুলো, না হলে এখন বুঝতে পারবে না। আরো যদি কিছু আছে সেটা দেখেছি, এখানে কিছু জেনারেল রুলস দেওয়া আছে। এখানে হচ্ছে হেল্প ডেস্ক খুলেছে তারা, এই নাম্বারে দুই এক্সটেনশন, এই নাম্বার কল করে 2 ডায়াল করে, অথবা এই ইমেলে মেল করলেও তোমরা তোমাদের কোনো যদি প্রবলেম থাকে সেটা এখান থেকে সলভ করতে পারবে। ঠিক আছে, রিফান্ড অ্যান্ড উইথড্র, এখানে দেওয়া আছে রিফান্ডের ব্যাপারে কিছু জিনিস, এগুলো অত গুরুত্বপূর্ণ না। রিজার্ভেশন ডোমিসাইল নিয়ে দেওয়া আছে এখানে, সিট ম্যাট্রিক্স, লিগাল জুরিসডিকশন, আর কিছু নেই। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কিরকম কি কি কেস হয় আর কিভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফর্ম ফিল আপের প্রসেসটা। ঠিক আছে, পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একবারই। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদেরকে বলছি এই যে অ্যালটমেন্টের ব্যাপারটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি কিরকম কি হয়। ঠিক আছে, ধরো আমি এরকম চয়েস ফিলিং করলাম, প্রথমে এনআরএস, তারপরে এসএসকেএম, তারপরে কলকাতা মেডিকেল কলেজ, আমি জাস্ট লিখছি। ঠিক আছে, তারপরে আমি পিয়ারলেস হসপিটাল, পিয়ারলেসের কলেজ দিলাম, প্রাইভেট কলেজ, তারপরে হচ্ছে আমি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি দিলাম। ঠিক আছে, ধরো এটা 1 নাম্বার চয়েস, 2 নাম্বার চয়েস, 3 নাম্বার চয়েস, 4 নাম্বার চয়েস, 5 নাম্বার চয়েস। ফার্স্ট রাউন্ডে কি হবে, ফার্স্ট রাউন্ডে কার কি করতে হবে, যদি কারো 1 নাম্বার চয়েসটা চলে আসে, মানে তুমি এখানে তোমাদেরকে সেইভাবেই সাজাতে হবে যেগুলোতে তুমি যেভাবে অ্যাডমিশন নিতে চাও, তোমার প্রায়োরিটি সেট করতে হবে এখানে। সেটা কিভাবে করবে, কার কিভাবে করা উচিত সেটা নিয়ে আমি পরে বলছি, একটু পরে। ঠিক আছে, এনআরএস ধরো ফার্স্ট দিয়েছিলে এবং তোমার ফার্স্ট চয়েসটা এসে গেছে, তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে যেরকম হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্ট করতে হবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, হলো, তারপরে ওই কলেজে যেতে হবে, কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে একটা নো আপগ্রেডেশন ফর্ম ফিল করে তাদেরকে জমা দিতে হবে। কারণ কি, তোমার 1 নাম্বারটাই তুমি পেয়ে গেছো, নো আপগ্রেডেশন করতে হবে, কারণ তুমি আর আপগ্রেডেশন চাইছো না, কারণ এর আগে তোমার কোনো প্রায়োরিটি চয়েস নেই, অন্য কলেজ নেই। ইএস আপগ্রেডেশন কাদের হবে সেটা দেখাচ্ছে, এই ফর্মটা আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো আমার টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে, আর এটা তোমাদের কেউ কলেজ থেকেও দিতে পারে। ঠিক আছে, তো ওই নো আপগ্রেডেশন ফিল আপ করতে হবে, তারপরে সেখানে অ্যাডমিশনের প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এই অ্যালটমেন্ট লেটারে তোমাদের হচ্ছে একটা ইউনিক নাম্বার থাকবে, সেটা তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে, না হলে কিন্তু অ্যাডমিশন হবে না, মানে অ্যালটমেন্ট লেটার কেউ যদি না নিয়ে যায় তার কিন্তু অ্যাডমিশন হবে না। ঠিক আছে, এই অ্যাডমিশন হয়ে যাবে, এরপরে যেদিন থেকে কলেজ হবে সেদিন থেকে কলেজ ইনফর্ম করে দেবে, সেদিন থেকে কলেজ যেতে হবে, সম্ভবত 1 ডিসেম্বর থেকে। এটা হলো যার প্রথম চয়েসটাই পেয়ে গেছে। ঠিক আছে, এরপরে যদি কারোর এই 2 থেকে 5-এর মধ্যে পায়, দুটো ব্যাপার হবে এখানে, 2 থেকে 5-এর মধ্যে যদি পায়, ধরো কেউ যদি পেলো 2 নাম্বারটা, এসএসকেএম পেলো, 2 নাম্বার চয়েসটা পেয়েছে, সে এটা কোন কলেজ হবে সেটা না, তুমি যে আমি কত নাম্বারটা বলছি। ঠিক আছে, 2 নাম্বারটা পেলে, ধরো তুমি চাইছো যে 2 নাম্বারটাতেই ভর্তি হয়ে যেতে, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি চাইছো না এনআরএসে যেতে বা ওয়েট করতে সেকেন্ড রাউন্ডের জন্য, তাহলে তোমাকে কি করতে হবে, এই যেরকম সেম বলেছি সেম প্রসেসে 1000 টাকা দিয়ে ফিজ একসেপ্ট করতে হবে, সিটটাকে অ্যালমনি লেটার ডাউনলোড করতে হবে, কলেজে যেতে হবে, কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, নো আপগ্রেডেশন ফিল আপ করে অ্যাডমিশন হয়ে যেতে হবে। যদি তুমি চাও অর যদি তুমি চাও যে এনআরএসটা পেলে ভালো হতো আমার, মানে 1 নাম্বার চয়েসটা সেকেন্ড রাউন্ডে যদি পাই তাহলে আমার ভালো হবে, তাহলে কি হবে দেখো,
তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে হচ্ছে 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্ট করলে, দেন হচ্ছে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করলে, দেন হচ্ছে কলেজে গেলে, কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করালে, ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পরে এখানে তোমাকে ইএস আপগ্রেডেশন ফর্মটা ফিল করতে হবে। মানে তুমি চাইছো আপগ্রেড করতে তোমার সিটটাকে, কলেজটাকে, এই কলেজে না হয়ে আমার 1 নাম্বার কলেজটা চাই, বা আমার 1 নাম্বার বলে না, এটা যদি আমার 4 নাম্বারটা সিলেক্ট হতো বা আমার 5 নাম্বারটা হতো, তাহলে আমি চাইছি আমার আগের গুলো হোক, ঠিক আছে, এটা আমি 2 নাম্বার বলেছি, এটা 5 নাম্বার হতে পারে, 5 নাম্বার হলে আমি চাইছি 1 থেকে 4-এর মধ্যে যেগুলো আছে সেগুলোতে যেতে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি চাইছি যে এর আগে যে কলেজগুলো আছে আমি সেগুলোতে যেতে চাই। এর আগে যেমন একের আগে কোনো কলেজ ছিল না, ওই জন্য আমাকে ওটাতে ভর্তি হতেই হলো। কিন্তু যদি কলেজ থাকে সেইগুলোকে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল করতে হবে। এখানে তোমাকে যেটা করতে হবে না সেটা হচ্ছে যে এখানে অ্যাডমিশন হতে হবে না। যদি তোমার এটা প্রাইভেট হসপিটালও হয় বা প্রাইভেট কলেজ, ধরো তোমার 10টা গভর্নমেন্ট দেওয়ার পরে তুমি প্রাইভেট গুলো দিয়েছো, ঠিক আছে, প্রাইভেট গুলো দিয়েছো, এরপরে প্রাইভেট গুলো দেওয়ার পরে তোমার হচ্ছে প্রাইভেটে নাম এসেছে, প্রাইভেটে ভর্তি হতে হবে এমনটা না, 2 লাখ 5 লাখ টাকা দিয়ে ভর্তি হতে হবে না, তোমাকে গিয়ে ইএস আপগ্রেডেশন ফর্মটা ফিল করে আসতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, আর হচ্ছে ইএস আপগ্রেডেশন ফিল করতে হবে। যদি তুমি সেখানে না যাও তাহলে তোমার ফার্স্ট রাউন্ডে যেমন নামটা এসেছে সেকেন্ড রাউন্ডে কিন্তু আর নামটা আসবে না, যদি তুমি সেখানে ভেরিফিকেশন করাতে না যাও, যত দূরেই হোক না কেন সেখানে ভেরিফিকেশন করাতে যেতে হবে। তাই চয়েস ফিলিং করার সময় হাজারবার ভাববে যে এই কলেজটা পেলে আমি যাবো নাকি যাবো না, ঠিক আছে। ধরো সব কলেজ দিয়ে দিলে, ধরো বাড়ি হচ্ছে পুরুলিয়া আর তুমি কলেজ দিয়েছো কালিম্পং, কিন্তু তুমি সেটাই পড়তে চাও না, সেটা দেওয়ারই দরকার নেই। যদি তুমি সেখানে পড়তেই চাও না, ঠিক আছে, তাহলে তোমার দেওয়ারই দরকার নেই, এরকম ব্যাপার আছে, আমি সেটা বলছি চয়েস ফিলিং নিয়ে পরে, ঠিক আছে। ইএস আপগ্রেডেশন ফিল আপ করে চলে আসতে হবে বাড়ি, এরপর সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যাদের 2 থেকে মানে 1-এর পর থেকে যে চয়েসগুলো আছে সেগুলো যদি অ্যালাউড হয়, ঠিক আছে। এই হলো ফার্স্ট রাউন্ডের ব্যাপার। এরপর সেকেন্ড রাউন্ডে কি হবে কেসটা, সেকেন্ড রাউন্ডে কি হবে, সেকেন্ড রাউন্ডে কারা কারা এখানে কাদের কাদের নাম আসবে। ধরো তুমি 5টা চয়েস দিয়েছিলে বা যতগুলোই চয়েস দাও না কেন, যাদের নাম ফার্স্ট রাউন্ডে আসেনি, র্যাঙ্ক খারাপের জন্য ফার্স্ট রাউন্ডে নাম আসেনি, ঠিক আছে, যাদের নাম আসেনি তাদের কিচ্ছু করতে হবে না, এই যে দুটো বললাম 3টে কেস বললাম, একটা কিচ্ছু করতে হবে না, যদি নাম না আসে তোমাকে জাস্ট ওয়েট করতে হবে, কিচ্ছু করতে হবে না, সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। সেকেন্ড রাউন্ডে যদি তোমার নাম আসে তোমাকে কোন প্রসেসটা ফিল আপ করতে হবে, এই প্রসেসটা, যদি নাম চলে আসে সেকেন্ড রাউন্ডে এই প্রসেসটা 1000 টাকা দিয়ে ফর্ম ফিস যদি সেকেন্ড রাউন্ডে নাম আসে যে কোনো কারো, সেকেন্ড রাউন্ডে যারই নাম আসুক, যারা ভর্তি হতে চায় তাদের এই প্রসেসটা 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট এটা ডাউনলোড করতে হবে, সিট অ্যাকসেপ্ট করে অ্যালটমেন্ট ডাউনলোড করে কলেজে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, নো আপগ্রেডেশন ফিল আপ করতে হবে, কারণ সেকেন্ড রাউন্ডে পরে আর কোনো রাউন্ড নেই যে তুমি আপগ্রেড করবে, তারপর সেখানে অ্যাডমিশন হয়ে যেতে হবে। এরপর তুমি যদি চাইছো যে আমার যেটা অ্যালট হয়েছে সেটাতে আমি অ্যাডমিশন হব না, বুঝতে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি তুমি চাইছো যে তুমি যে কলেজটা পেয়েছো সেকেন্ড রাউন্ডে সেটাতে ভর্তি হতে চাও না, তাহলে এইসব যাওয়ারই দরকার নেই, হয়ে গেল শেষ, মানে তুমি পোস্ট বিসি বছর করবে না, হয়ে গেল। আচ্ছা, কি কি কন্ডিশন বললাম সেকেন্ড রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে কাদের কাদের নাম আসতে পারে, যারা হচ্ছে প্রথম রাউন্ডে নাম আসেনি র্যাঙ্ক খারাপের জন্য তাদের আসতে পারে, আর কাদের আসতে পারে, যারা হচ্ছে এই যে এখানে ইএস আপগ্রেডেশন করেছিল তাদের এখানে আসতে পারে, কারণ কি তাদের এখানে আসতে পারে, কারণ কি তারা চাইছিল তার আগেরটাতে যেতে, এরপর তাদের এখানে যদি নাম না আসে বা যদি সেম কলেজ আসে, এসএসকেএম ছিল, এসএসকেএমই আবার এসছে, এরপর তুমি তো আর পরে রাউন্ড নেই যে তুমি এটা ছেড়ে আবার আপগ্রেড করবে, করার দরকার নেই, তখন কি করতে হবে, তখন তোমাকে 1000 টাকা দিতে হবে না, কিছু দিতে হবে না, নর্মালি তোমার অ্যালটমেন্ট এটা ডাউনলোড করবে আরেকবার, এবং গিয়ে অ্যাডমিশন যে প্রসেসটা বন্ধ ছিল বাকি ছিল সেই অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে আসবে, যে কলেজটাতেই অ্যালট হোক না কেন। যদি তোমার 5 নাম্বারটা অ্যালট হয়েছিল, 3 নাম্বারটা অ্যালট হয়েছে, তাহলে নতুন অ্যালটমেন্ট ডাউনলোড করে সেই কলেজে গিয়ে ভর্তিটা হয়ে আসবে, জাস্ট তোমাকে 1000 টাকা আর লাগবে না, কারণ তুমি আগে দিয়েছো, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, চয়েস ফিলিং এ যদি ফার্স্ট চয়েস আসে, ফার্স্ট রাউন্ডের কথা বলছি, 1 নাম্বার চয়েসটা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্ট করতে হবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, নো আপগ্রেডেশন ফর্ম ফিল করতে হবে, অ্যাডমিশন হয়ে যেতে হবে, কমপ্লিট প্রসেস। ফার্স্ট রাউন্ডে যদি নাম না আসে তাহলে কিচ্ছু করতে হবে না, ওয়েট করতে হবে,
এরপরে ফার্স্ট রাউন্ডে যদি কারোর প্রথম চয়েসটা না আসে, মানে 2 নাম্বার থেকে যতগুলো দিয়েছো ততগুলোর মধ্যে যদি আসে এবং তুমি চাইছো যেটা এসছে তার আগের গুলোতে যেতে, ধরো তোমার 20 নাম্বারটা এসছে, তুমি চাইছো যে 1 থেকে 19 যেগুলো আছে সেগুলোর মধ্যে যেতে, আপগ্রেড করতে, মানে আরো ভালো কলেজগুলো যেগুলো তুমি আগে আগে চয়েস করেছো, প্রায়োরিটি দিয়েছো সেইগুলোতে যেতে, তাহলে 1,000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্ট করতে হবে, অ্যালবাম ডাউনলোড করতে হবে, কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, ইএস আপগ্রেডেশন ফর্ম ফিল করতে হবে, তারপর বাড়ি চলে আসতে হবে এবং সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের কন্ডিশন। সেকেন্ড রাউন্ডের কন্ডিশন কি? আর হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে যদি ধরো দুই থেকে যতগুলো দিয়েছো ততগুলোর মধ্যে যদি চাইছো যে হ্যাঁ যেটা এসছে ওটাতে ভর্তি হয়ে যাবো, সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবো না, কিন্তু এটা করা উচিত না। প্রত্যেকেরই ইএস আপগ্রেডেশন করা উচিত, কারণ তুমি কলেজগুলো সেভাবেই সাজাচ্ছ যে হচ্ছে যে আগেরটা পেলে আমি ভালো, আগেরটা কেন দিচ্ছ ভালো বলে তোমার মতে, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যাঁ এটা গেল। সেকেন্ড রাউন্ডে কাদের কাদের নাম আসতে পারে? এক হচ্ছে যাদের ফার্স্ট রাউন্ডের র্যাঙ্ক খারাপের জন্য আসেনি, তাদের কি করতে হবে? তাদের হচ্ছে যদি নাম আসে এবং সেটাতে তুমি ভর্তি হতে চাও, তাহলে 1,000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্ট করতে হবে, অ্যালবাম লেটার ডাউনলোড করতে হবে, কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, নো আপগ্রেডেশন ফর্ম ফিল করতে হবে, অ্যাডমিশন হয়ে যেতে হবে। যদি যেটাতে নাম এসছে সেটাতে ভর্তি হতে না চাও তাহলে কিচ্ছু করার দরকার নেই, কারণ তুমি পোস্ট পিএসসি করতে চাও না। এটা হলো যাদের ফার্স্ট রাউন্ডে নাম আসেনি। ফার্স্ট রাউন্ডে যাদের নাম এসেছিল কিন্তু ইএস আপগ্রেডেশন করতে দিয়েছিলে, তাদের ক্ষেত্রে হচ্ছে যদি যে নামটা এসছে এর পরেরটা সেটাতে যদি ভর্তি হতে চাও, এরপরে ধরো তোমার 20 নাম্বারে ছিল, 15 নাম্বারটা এসছে এবারে, যদি তুমি ভর্তি হতে চাও তাহলে নতুন করে 1,000 টাকা দেওয়ার দরকার নেই, অ্যালটমেন্ট ডাটা ডাউনলোড করার অপশন থাকবে, ডাউনলোড করে নেবে, কলেজে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা যাবে, অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে 1 নাম্বার কন্ডিশন, যারা ইয়েস করেছে তাদের ক্ষেত্রে 1 নাম্বার কন্ডিশন, যদি ভর্তি হতে চাও, আগেরটা এসছে কোনো একটা, ভর্তি হতে চাও চলে যাবে, ভর্তি হয়ে যাবে। যদি ভর্তি হতে না চাও কিছু করার দরকার নেই, ছেড়ে দেবে। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যদি তোমার ধরো 15 নাম্বার কলেজটা এসেছিল ফার্স্ট রাউন্ডে এবং আপগ্রেডেশন করেছিল, কিন্তু কোনো আগের কলেজগুলো না এসে আবার ওটাই এসছে, তাহলে তোমাকে হচ্ছে সেই কলেজেই ভর্তি হতে হবে, না হলে তুমি মানে যদি পড়তে চাও তাহলে ওই কলেজেই ভর্তি হতে হবে, না হলে ভর্তি হতে হবে না, মানে যদি পড়তে না চাও, ঠিক আছে। মানে এমনটা না যে ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করে দিলে সেকেন্ড রাউন্ডে কোনো কলেজেই আসবে না, এমনটা কোনোদিন হবে না, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে যদি তুমি মানে ফার্স্ট রাউন্ডে নাম আসলে সেকেন্ড রাউন্ডে নাম আসবেই যে কোনো একটা কলেজে, হয় সেটা যেটাতে গিয়েছিলে সেটাই নাম আসবে, অথবা তোমার আগের যেগুলো আছে সেগুলোতে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আপগ্রেডেশনের ব্যাপার, এটাই এখানে বোঝানোর ছিল, ঠিক আছে। তো ভিডিওটা আপাতত 22 মিনিট অবধি হয়ে গেছে, তো এখানে আর বকছি না। এরপরে বাকি পার্টটা হচ্ছে আমি ফর্ম ফিল আপের ভিডিও আর চয়েস ফিলিংটা একটু আলাদা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দুটো পার্টে তোমাদের আপলোড করছি ভিডিওটা।